দ্য ভ্যালি অফ স্টোরিজে আপনাদের স্বাগত। গল্পের এই উপত্যকায় চাপা পড়ে আছে শত শত গল্প। শ্রোতাদের অপেক্ষায় দিন গুনছে তারা। আজ যে গল্পটা আমরা শোনাবো সেটার নাম ইলোরা। গল্পটির লেখক মুবাশশির মামনুন। ফ্যান্টাসি জনরার অন্তর্ভুক্ত এই গল্পটি আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে আর দেরি না করে চলুন শুনে আসি আমাদের আজকের গল্প ইলোরা। ইলোরার হাত থেকে চাকুটা খসে পড়ল। আর পারছে না সে, দম বন্ধ হয়ে আসছে। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে গেছে। হাত পায়ের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। ইলোরার গলায় চেপে বসেছে নাইটের শক্ত আঙুল। প্রতি মুহূর্তে চাপ বাড়ছে, আর সহ্য করা সম্ভব নয়। জ্ঞান হারাচ্ছে ইলোরা। শেষবারের মতো চিৎকার করার চেষ্টা করলো সে, কিন্তু পারল না। ওর কণ্ঠ রোধ হয়ে এলো। ইলোরা চোখ দুটো বন্ধ করে ফেলল। হাল ছেড়ে দিয়েছে সে, কিন্তু তারপরেই কানে এলো নাইটের মরণ আর্তনাদ। সাথে সাথে গলায় চেপে বসা আঙুলগুলো ওকে ছেড়ে দিল। ঝুপ করে নিচে পড়ল সে। পড়ার পর বেশ কিছুক্ষণ নড়তে চড়তে পারল না ইলোরা। মাথা ঘুরছে তার। চোখ বন্ধ করে চুপচাপ পড়ে থাকায় মনস্থির করল সে। দম ফিরে পাবার আশায় ঘন ঘন শ্বাস নিতে লাগলো। নাইটটার অবস্থা খারাপ। ওর পিঠে কে যেন ছুরি ঢুকিয়ে দিয়েছে। তারপর সেটা দিয়ে এফোড় ওফোড় করে দিচ্ছে তার সারা শরীর। ঘাড় ঘোরালো নাইট, কিন্তু কোথায় কি? তার গায়ে তো কোনো ছুরি ঢুকে নেই, কিন্তু তবুও মনে হচ্ছে ফালা ফালা হয়ে যাচ্ছে তার সর্বাঙ্গ। এতক্ষণ লক্ষ্য করেনি, কিন্তু এইবার একটা বিষাদ মাখা সুর শুনতে পেল নাইট। সুরটা বেজে চলেছে একটানা, একঘেয়ে বিষণ্ণ একটা সুর। সেটা বাড়ছে, বাড়তে বাড়তে সুরটা পৌঁছে গেল সর্বোচ্চ তীব্রতায়। আর ঠিক তখনই কোনো অদৃশ্য ছুরির আঘাতে ধর থেকে মাথা আলাদা হয়ে গেল নাইটের। নিথর দেহটা লুটিয়ে পড়ল মাটিতে। একটানা মারামারি করতে করতে হাঁপিয়ে গেছেন নাইট রোমেরো। বয়স হয়েছে, এখন আর আগের মতো লড়াই করতে পারেন না। নাইটরা সংখ্যায় মোট 16 জন, আর প্রতিপক্ষ দলের সদস্য সংখ্যা মাত্র 5। কিন্তু ওরা যোদ্ধা হিসাবে অসাধারণ। তাদের সাথে পেরে উঠছে না কেউ। 5 জন নাইটকে হত্যা করেছে তারা, আহত করেছে আরও 4 জনকে। নাইট রোমেরও আহত। একটা শেল্টার চাই তার। বিস্তীর্ণ উপত্যকায় ছড়িয়ে থাকা একটা পাথরের পেছনে আশ্রয় নিলেন তিনি। হাঁপাচ্ছেন, ঘামের ফোঁটা নেমে এসেছে চিবুক বেয়ে। এমন সময় জিনিসটা তার চোখে পড়ল। একটা মাটির মূর্তি, পিঠে পাখনা, গায়ে বর্ম, হাতে ধরা বিশাল এক বর্ষা। বর্ষা দাগ করে জিনিসটা উড়ে আসছে তারই দিকে। চোখের কোণা দিয়ে এই দৃশ্য দেখলেন নাইট রোমেরো। ভয়ে জমে গেলেন তিনি। আত্মরক্ষার কথা ভুলে গেছেন। এরকম একটা মূর্তি তাকে জখম করেছে, এবার নির্ঘাত হত্যা করবে। হঠাৎ পাথরের পেছন থেকে বেরিয়ে এলো আরেকজন নাইট। তার হাতে দুধারী তলোয়ার। সেটা দিয়ে সে মুহূর্তে আটকে দিল মূর্তির বর্ষাটার আঘাত। তারপর তরবারিটাকে নামিয়ে আনলো মূর্তিটার ঘাড় বরাবর। মূর্তির মাথাটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে গেল পাথরে মাটিতে। রোমেরোর মনটা কৃতজ্ঞতায় ভরে উঠল। ধন্যবাদ, হালকা স্বরে বলে উঠলেন তিনি। সামনে থাকা নাইট ঘাড় ঘোরালো। তার চেহারা দেখে চমকে উঠলেন রোমেরো। আরে, এ তো সাবির! কিন্তু সেটা হতে পারে না। সাবির কিছুক্ষণ আগেই শত্রুপক্ষের আঘাতে মারা গেছে। তাহলে কে এটা? সাবিরের চেহারা ধীরে ধীরে বদলে যেতে শুরু করলো। তাগরা জোয়ান সাবিরের চেহারা পাল্টে বছর 20 যুবকে রূপান্তরিত হলো। সেই যুবক তার তরবারিটা সজোরে ঢুকিয়ে দিল রোমেরোর বুকে। ফিনকি দিয়ে বেরিয়ে এলো লাল রক্ত। রূপ বদল করতে কাহাফের ভীষণ ভালো লাগে। নিজেকে ক্যামেলিয়ান মনে হয়। এ কারণেই ও নিজেকে ডাকে কাহাফ ক্যামিলো। অবশ্য ওর পদবী ক্যামিলো নয়, কাবালো। কাহাফ কাবালো। কাবালো খুব নিচু জাতের পদবী, তাই ওটাকে ঝেড়ে ফেলে ক্যামিলো হিসাবে নিজেকে পরিচয় দেয় সে। এই মুহূর্তে ওর গায়ে নাইটের পোশাক।
চাইলে সেটাও বদলানো যায়। মধ্যমার গায়ে বৃদ্ধাঙ্গুল ঠেকিয়ে তুড়ি মারল কাহাফ। নাইট বর্মটা রং পাল্টে কালো হয়ে গেল, এঁটে বসলো গায়ে। কলার উঁচু কোটে বদলে গেল সেটা। পারফেক্ট, বিড়বিড় করে বলল কাহাফ, পা বাড়ালো সামনে। হঠাৎ একজন নাইট ওর কাঁধ লক্ষ্য করে তলোয়ার চালালো। লোকটা পাশ থেকে এসেছে বলে খেয়াল করেনি কাহাফ। আঘাতটা হাতের কোনোই ঘেঁষে বেরিয়ে গেল। কোটের একটা অংশ ছিঁড়ে গেল তলোয়ারের আঘাতে। চকিতে ঘুরে দাঁড়ালো কাহাফ। নাইটের সাথে চোখাচোখি হলো তার। পর মুহূর্তেই দুজন ঝাঁপিয়ে পড়ল দুজনের উপর। মেতে উঠল যুদ্ধে। পোর্টফোলিওটা বাম হাতে ধরে ডান হাত দিয়ে ওটা থেকে একটা কাগজ বের করলো সাজেরিন। কাগজটা দৈর্ঘ্যে প্রায় 1 ফুট। দেরি না করে সেটাকে সামনে ছুঁড়ে দিল সে। কাগজটা কয়েক সেকেন্ডের জন্য উধাও হয়ে গেল শূন্যে। তারপর একটা তীব্র আলোর ঝলকানিতে উদ্ভাসিত হলো চারপাশ। সেই আলো থেকে বেরিয়ে এলো প্রকাণ্ড একটা সাপ। সাপের দেহটা সোনালী রঙের, দৈর্ঘ্যে প্রায় 30 ফুট। চকচকে আঁশ শোভা পাচ্ছে সারা শরীর জুড়ে। সাপটা প্রবল বেগে তেড়ে গেল ধাবমান এক নাইটের দিকে। তরবারি উঁচু করলো নাইট, কিন্তু সেটা ব্যবহারের সুযোগ পেল না। তার আগেই সাপটা তাকে পেঁচিয়ে ধরে গিলতে শুরু করলো। সেদিক থেকে চোখ ফিরিয়ে নিল সাজেরিন। এসব বীভৎসতা ওর ভালো লাগে না। সে একজন শিল্পী, আর যাই হোক বীভৎসতা উপভোগ করা শিল্পীদের মানায় না। তবে মারামারি ওর বেশ লাগে। সাজেরিনের বয়স 18, দেখতে বেশ সুদর্শন, লম্বায় প্রায় 6 ফুট, ছিপছিপে মেদহীন শরীর। চোখের মণিতে উপচে পড়ছে প্রাণশক্তি, সদা হাস্যোজ্জ্বল। আঁকাআঁকি তার একমাত্র নেশা। সাপের ছবিটা সাজেরিন একদম নিখুঁত এঁকেছে। আক্ষরিক অর্থেই ওর হাতে জাদু আছে। এই সাপ আর ওই পাখাওয়ালা মূর্তিগুলো প্রাণ পেয়েছে ওর আঁকার গুণেই। পোর্টফোলিওটাতে ওর আঁকা অসংখ্য স্কেচ আছে। সেগুলো বের করে শূন্যে ছেড়ে দিলেই হলো, জীবিত হয়ে উঠবে ওর সৃষ্টি। তবে সেগুলো বেশিক্ষণ টেকে না। নির্দিষ্ট সময়সীমা পার হলেই মিলিয়ে যায় বাতাসে। এক নাইটকে ওর দিকে এগিয়ে আসতে দেখলো সাজেরিন। 2 হাতে 2 ড্যাগার। পরন্ত বিকেলের আলোয় সেগুলো চকচক করছে। সাজেরিনের গায়ে বর্ম। ওই ড্যাগার দিয়ে লোকটা তার কিছুই করতে পারবে না, তাই নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে রইল সে। লোকটা আর বুক লক্ষ্য করে ছুরি চালালো। বিদ্যুৎ বেগে সেটাকে পাশ কাটালো সাজেরিন। রিফ্লেক্সের বশে পর মুহূর্তেই নাইটের হাতটা খপ করে ধরে বলল সে। কোনোই দিয়ে সেটাকে রুদ্ধ করে মুখ বরাবর ঘুষি মারল সে। লোকটা 2 পা পিছিয়ে গেল, মুখে ঘুষি খেয়ে ধন্দে পড়ে গেছে। সাজেরিন বুঝলো এটাই সুযোগ। দৌড়ে এসে সজোরে লাথি মারল নাইটের পেটে। জোতায় লাগানো ছুরিটা সোজা ঢুকে গেল পাকস্থলীতে। পা সরিয়ে নিতেই লোকটা লুটিয়ে পড়ল মাটিতে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে মুখ তুলে তাকালো সাজেরিন। সাপটা গায়েব হয়ে গেছে। সময়সীমা শেষ ওটার। আর দেরি না করে আরেকটা কাগজ বের করলো সে। তারপর সেটাকে ছুড়ে দিল শূন্যে। বোনকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে দৌড়ে এলো ইনান। বাতাসে ওর চুল উঠছে, নিঃশ্বাস পড়ছে অতি দ্রুত। ইলোরা নিজের দম ফিরে পাবার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু গলায় জোর পাচ্ছে না। আপু, আপু তুমি ঠিক আছো? ইলোরার কাছে এসে ধপ করে বসে পড়ল ইনান। ওর মুখ থমথম করছে। হাত দিয়ে ইশারা করলো ইলোরা, বুঝিয়ে দিল সে ঠিক আছে। ইলোরার থেকে হাত 5 দূরে দাঁড়িয়ে নিজের ডুডুকে সুর তুলছেন সামান। সেই বাঁশির সুরে মাতোয়ারা চারপাশ। একটু আগে এই সুর দিয়েই তিনি ঘায়েল করেছেন একজন নাইটকে। নাইটের মুন্ডুহীন দেহটা পড়ে আছে মাটিতে। সামানের কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই। তিনি এক মনে বাজিয়ে চলেছেন। সামান অন্ধ, চোখে একটা খয়েরি পট্টি বাঁধা, গায়ে পুরনো জামা, সেটার উপর নীল ওভারকোট, হাতে হাত মোজা। দলের মাঝে তার বয়সী সবচেয়ে বেশি, 40 ছুঁই ছুঁই। চেহারায় রুক্ষতার ছাপ,
দেখেই বোঝা যায় তিনি বেশ অভিজ্ঞতা সম্পন্ন, আর তিনি এই 5 জনের ক্ষুদ্র দলটার দলপতি। মোহনীয় সুরে বেজে চলেছে সামানের বাঁশি। সুরটা জীবন্ত, ত্রিমাত্রিক, যেন হাত বাড়ালেই স্পর্শ করা যায়। সুরের মোহে বাতাসে আলোড়ন উঠল। সুরটা প্রবাহিত হয়ে আলোতে রূপ নিল, স্নিগ্ধ সবুজ আলো। সুরের সাথে আলোর তীব্রতা বাড়ছে, ক্রমাগত বাড়ছে। ইনান আর ইলোরার চারপাশে একটা আলোকবৃত্ত রচনা করে সুরটা ধেয়ে গেল অতর্কিতে আক্রমণ করতে আসা এক নাইটের দিকে। বিপুল শক্তিতে ছিন্ন ভিন্ন করে দিল তার দেহ। সুরের তীব্রতা কমে এলো, আলোকরশ্মি মিলিয়ে গেল শূন্যে। ইলোরা ততক্ষণে ধাতস্থ হয়েছে, উঠে দাঁড়িয়েছে নিজের পায়ে। 2 হাতে দুটো চাকু নিয়ে কাহাফের দিকে এগিয়ে গেল সে। একজন নাইটের সাথে লড়াই করছে কাহাফ। পেছন থেকে এসে ইলোরা সরাসরি আক্রমণ করলো নাইটকে। চাকু দুটো গেঁথে দিল পিঠে। কাহাফকে আঘাত করতে যাচ্ছিল লোকটা, কিন্তু থেমে গেল আচমকা। মরণ আর্তনাদ করে ঢলে পড়ল সামনে। ইলোরাকে ধন্যবাদ দেওয়ার সুযোগও পেল না কাহাফ। কোত্থেকে যেন উদয় হয়েছে আরেকজন নাইট, লড়াইয়ের জন্য প্রস্তুত 3 জনে। উপত্যকার সবচেয়ে বড় পাথরটার উপর দাঁড়িয়ে আছে ইনান। এখান থেকে গোটা জায়গাটা স্পষ্ট দেখা যায়। 2 জন নাইট যুদ্ধ করছে সাজেরিনের সাথে। একজন কাহাফ আর ইলোরার সাথে লড়াইয়ে ব্যস্ত। 4 জন লড়ে চলেছে মূর্তির বিরুদ্ধে, আর বাকি সব মৃত। বুক ভরে একটা দম নিল ইনান। ঠান্ডা হাওয়া টেনে নিল মস্তিষ্কে। ওর আশেপাশে কেউ নেই, এটাই সুযোগ। বয়স মাত্র 13 হলে কি হবে? সুযোগের সদ্ব্যবহার করতে জানে ইনান। কিছুক্ষণ চুপ করে রইল সে, তারপর গুনগুন করে গেয়ে উঠল, ভানানিরা সালিলেন মারতুনিয়া আবাদিরে তালিমেন আতাশিয়া আসলেন তাইরিনো গামে রাবাতি মরগান ভানানি হরে আসলেন তাইরিনো গামে রাবাতি মরগান ভানানি হরে থাক মানারিনান লুনতামাশ আবরাসিলিকা আলরুয়াশ ভানানিরা সালিলেন মাতুনিয়া আবালির তালিমেন আতাশিয়া আসলেন তাইরিনো গামে রাবাতি মরগান ভানানি হরে থাক মানারিনান লুনতামাশ আবরাসিলিকানালরু। এক অপরিমেয় শক্তি বিচ্ছুরিত হচ্ছে ইনানের গান থেকে। গান থামতেই চারপাশে একটা মৃদু আলোড়ন শুরু হলো। পায়ের তলার মাটি ছড়ছড় করে কাঁপতে লাগলো। এক পাশের পাহাড় থেকে কিছু পাথর গড়িয়ে পড়ল। নাইটরা যুদ্ধের মাঝপথে থমকে গেল। নিশ্চলভাবে দাঁড়িয়ে আছে তারা, যেন লড়াই করতে ভুলে গেছে। তাদের চোখ মুখ হতভম্ব, চেহারা ভাবলেশহীন। প্রাণবায়ু বেরিয়ে গেছে তাদের। পাথরের মূর্তির মতো একপাশে কাত হয়ে পড়ে গেল তাদের নিথর দেহ। 16 জন নাইটদের লাশের মাঝে কেবল দাঁড়িয়ে রইল সাজেরিন, ইলোরা, সামান আর কাহাফ। গোধূলির স্নিগ্ধ আলো এসে পড়ছে তাদের গায়ে। লেখা শেষ করলো ইলোরা, কলম নামিয়ে রাখলো পাশে। মারামারি কিংবা যুদ্ধের বর্ণনা লিখতে ওর বেশ লাগে।
উপত্যকার ধারে ছোট একটা তাঁবুতে ঘাঁটি গেড়েছে ওরা 5 জন। কিছুক্ষণ আগেই কাহাফ খবর দিয়েছে উপত্যকার দিকে এগিয়ে আসছে 16 জন নাইট। চমৎকার! মনে মনে নিজেকে বাহবা দিল ইলোরা। এই 16 জনকে হত্যা করার গল্পই সেই মাত্র লিখে শেষ করেছে। কিভাবে একজন নাইট ওর গলা চেপে ধরবে, কিভাবে কাহাফ নাইটের রূপ নেবে, কিভাবে ইনান, সাজেরিন আর সামান নিজেদের খেল দেখাবে, সবকিছুই ও লিখেছে। আর এই কাহিনী পরিণত হবে বাস্তবে। কিছুক্ষণের মধ্যেই ইলোরার কল্পনা হয়ে উঠবে প্রকৃত বাস্তব। হ্যাঁ, এটাই ইলোরার একমাত্র ক্ষমতা। ও যা লেখে সেটাই সত্যি হয়। অবশ্য আজগুবি কিছু লিখলে সেটা সত্যি হবে না। লেখাটা হতে হবে বাস্তবসম্মত, অলৌকিকভাবে নয়। বিজয় ছিনিয়ে আনতে হবে যুদ্ধ করেই। ইলোরা, চলে এসো, নাইটদের সাথে লড়াই করতে হবে, ডাকলো সাজেরিন। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো ইলোরা। এই যুদ্ধে তারাই জিতবে, কারণ যুদ্ধের ছক কেটেছে ইলোরা স্বয়ং। কথাটা ভেবে স্বস্তি পেল সে। তারপর তার চাকু দুটো নিয়ে বেরিয়ে এলো বাইরে। এতক্ষণ আপনারা শুনছিলেন দ্য ভ্যালি অফ স্টোরিজের আজকের নিবেদন ইলোরা। গল্পটি লিখেছে মুবাশশির মামনুন। গল্প পাঠে ও অন্যান্য ভূমিকায় লেখক স্বয়ং। ভোকাল অ্যান্ড সাউন্ড মিক্সিং নাফিউল আনা। সার্বিক সহযোগিতায় আমি মাসরুর খান এবং তানভীর রহমান। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আপনাদের সবাইকে আমাদের পাশে থাকতে বিনীত অনুরোধ জানাচ্ছি। আজ এ পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। তবে আজকের মতো বিদায়।